দেখো আজকে তোমাদের যে ক্লাসটা আজকে হবে সেটা হচ্ছে পিওয়াইকিউ, প্র্যাকটিস সেশন পিওয়াইকিউ। প্রিভিয়াস ইয়ারের যত সমস্ত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নগুলো কিভাবে সহজে সমাধান করতে হয়, তার জন্য কি ট্রিক অবলম্বন করব, কি উপায় আছে যাতে অঙ্কগুলো আমরা সহজে করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ক্লাসটা। এবং টোটাল ক্লাসে অনেক নতুন জিনিস, নতুন ট্রিক শিখবে, যেটা দিয়ে অঙ্ক কিন্তু অনেক সহজ মনে হবে। তো চলো তাহলে আজকের প্র্যাকটিস সেশন শুরু করি। দেখো আজকে একদম প্রথম প্রশ্নটা কি আছে। চলো আজকে প্রথম প্রশ্নটা দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ। অঙ্কটাতে বলেছে একটা বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক হয় এবং বালিকার সংখ্যা যদি 420 হয়, তাহলে পরে বালকের সংখ্যা কত? এই ধরনের প্রশ্ন দেখবে পরীক্ষাতে হামেশাই এসে থাকে। কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে খুব সহজে ট্রিকের মধ্যে দিয়ে করতে পারবো এবং শুধুমাত্র তাৎক্ষণিক বুদ্ধি অ্যাপ্লাই করেই অঙ্কগুলো করতে পারবো, সেই সমস্ত বিষয়গুলো আজকে দেখবো। তাহলে এখানে যেটা বলেছে দেখো, বলছে কোনো একটা বিদ্যালয়ে বালকের সংখ্যা হচ্ছে 75%। এখন একটা কথা মাথায় রাখবে, যে কোনো বিদ্যালয় বা যা কিছুই হোক, সম্পূর্ণ পুরো এই অংশটা বোঝাতে কিন্তু অবশ্যই 100%কে ইউজ করা হয়। তাহলে ওই বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীগুলো আছে তাদের সবার মিলিয়ে সংখ্যা আমি ধরতে পারবো 100%। বুঝতে পারলে? ছাত্র এবং ছাত্রী মিলিয়ে। তাহলে যদি 100% থাকে এবং তার মধ্যে 75% বালক হয়, তাহলে নিশ্চয়ই 25% বালিকা আছে, 25% বালিকা আছে, ঠিক কিনা? তাহলে এখান থেকে অনুভব করলাম 75% বালক আছে। তাহলে আমি বলতেই পারি যে বালিকার সংখ্যা হচ্ছে 25%, কিন্তু অঙ্ক বলছে বালিকার সংখ্যা 420। তাহলে নিশ্চয়ই 25% হচ্ছে 420 জন। ঠিক, আমাকে বলেছে বালকের সংখ্যা, তো বলো বালক তো 75%, তাহলে এখানে আমাকে 75%-এর মান বের করতে হবে। এটা বার করার উপায় কি? দেখো সবচেয়ে সহজ উপায় কি বুঝতে পারলে, 25% বালিকা, অঙ্ক বলছে সেই বালিকার সংখ্যা 420। তাহলে যখন বালকের সংখ্যা বার করতে হবে মানে 75% বার করতে হবে। এখন বলো 25 থেকে 75-এ আসতে গেলে 3 দিয়ে গুণ করতে হয়, ঠিক তেমনি 420-কেও 3 দিয়ে গুণ করে দাও। 0 6 12, 1260 জন আছে তোমার বালক। তাহলে বালকের সংখ্যা 1260। তাহলে এই যে অংশটা করলে এটাকে দু রকম ভাবে করা যায়। এক হচ্ছে 25%, 420 জন, সেখান থেকে আমাকে বার করতে হবে 75% কতজন। একটা কি করলাম, দেখলাম যে 25 থেকে 75 3 গুণ হচ্ছে, তাহলে এদিকেও 3 দিয়ে গুণ করলাম। অন্যভাবেও করা যায়, আমাকে এইটা বার করতে হবে কয় দিয়ে মার্ক দিলাম, তাহলে যেটা বের করতে হবে আমি দেখবো তার উল্টো দিকে কি পড়ছে 25, সেটাকে হরে নেবো আর অন্য দুটো মান লবে গুণ করে নেবো, তার মানে 75 ইন্টু 420। এইভাবেও কিন্তু করা যায়। 25 3 75, 420 ইন্টু 3 মানে 1260 জন। ফলে অঙ্কটার অ্যান্সার হবে 1260, অপশন ডি হবে অঙ্কটার অ্যান্সার। আজকে টার্গেট হচ্ছে 25টা অঙ্ক করবো, ফলে একটু স্পিডে করবো যাতে অঙ্কগুলো একটু তাড়াতাড়ি করা যায়। দেখো অপশন 2 বলছে, কোশ্চেন 2, যদি এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, তাহলে বি এর বেতন এর বেতন থেকে কত শতাংশ বেশি? তাহলে এখানে দুটো ব্যক্তি ছিল, একটা এ আর একটা বি। ঠিক, বলেছে এর বেতন বি এর থেকে 25% কম, তার মানে কি বি যদি 100 টাকা হয় তাহলে এ হচ্ছে 75 টাকা। হ্যাঁ কি না? 25% কম মানে কি, আমি যদি বিটাকে ভাবি 100 টাকা ও বেতন পায়, তাহলে বি তার থেকে 25, বি এর থেকে এ পাবে 25 টাকা কম মানে 75 টাকা পাবে, ঠিক কিনা? এর বেতন বি এর বেতন থেকে 25%। এবারে বলছে বি এর বেতনটা এর বেতন থেকে, বি এর বেতনটা মানে 100টা এর থেকে কত বেশি? আচ্ছা বলো এর থেকে বিটা কত বেশি? 25 বেশি। 25 বেশি, তাহলে কত বেশি না 25 বেশি। কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। তাহলে এর বেতন 75, শতাংশ বলেছে 120। বুঝতে পারলে কত শতাংশ বেশি? প্রথমে বেশিটা নিলাম, বেশি কত? 25 বেশি। কার সাপেক্ষে? এ এর বেতন থেকে, তাহলে এর সাপেক্ষে মানে 75। শতাংশ করবো ইন্টু 100, 25 3 100, এই 25 3 75, 100/3, 33 3 99 আর একে 100। ভাগ করো, তোমরা দেখতে পারো 3 দিয়ে 100 কে ভাগ করো, 3 3 9 10 হলো, আবার 3 3 9 1, তাহলে 33 পূর্ণ 1-এর 3% বেশি। ফলে এখানে অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে ছোট্ট করে একটা লাইক করো। চলো নেক্সট অঙ্কটা এবার আসবো। পরের অঙ্কটায় বলেছে একজন বিক্রেতা একটা পণ্য
20% লোকসানে বিক্রি করলো, সে যদি পণ্যটা 200 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। পণ্যটার ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক কিভাবে সহজে করবে? দেখো এই ধরনের অঙ্কে কি হয়, দুবার বিক্রি করছে, কোন একটা দ্রব্যকে দুবার বিক্রি করছে, একবার 20% লোকসানে, তাহলে ধরো এইটা হচ্ছে ক্রয় মূল্য, দেখো আমি একটা দাগ দিয়েছি, এটা ক্রয় মূল্য। এবারে একবার বিক্রি করছে 20% লসে, 20% লস, তাই মাইনাস দিলাম। আরেকবার বিক্রি করছে 5% লাভ, তাহলে 5% লাভ মানে প্লাস দিলাম। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি এই যে ও দুবার বিক্রি করলো, এই দুবার বিক্রি করাতে তার পার্সেন্টেজের তফাৎ কত হলো, এইটা হচ্ছে 0 নরমাল পয়েন্ট, তার থেকে এদিকে এইটা ধরো 20 আর এই দিকেরটা 5, তাহলে মোটটা কত? 25 কিনা বলো? এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 20 আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5%, তাহলে দুবার বিক্রি করাতে তার পার্সেন্টেজের তফাৎ হলো 25%। বুঝতে পারছো? তফাৎটা অন্যভাবেও বার করা যায়। দেখো একবার হচ্ছে 5% লস আর একবার 20%, সরি 5% লাভ আর একবার 20% লস, তাহলে এই দুটো তফাৎ বার করতে গিয়ে আমি মাঝটাকে বিয়োগ করব, তাহলেও দেখো 25 হবে। এটা 5% হলো, মাইনাসে মাইনাসে প্লাস 20, তার মানে হলো আলটিমেটলি 25%। এটা গেল দ্বিতীয় উপায়, যেখান থেকে আমরা 25% বার করব। আবার তৃতীয় উপায় কি, যখন আমরা ডিফারেন্স বার করব, মনে রাখবে যদি দেখো দুক্ষেত্রেই লাভ হলো, লাভ লাভ, তাহলে বিয়োগ করবে। আবার যদি দেখো দুক্ষেত্রেই ক্ষতি হলো, ক্ষতি ক্ষতি, তাহলেও বিয়োগ করবে। একবার লাভ হয়েছে একবার ক্ষতি হয়েছে, তাহলে যোগ করবে। আর একবার ক্ষতি হয়েছে একবার লাভ হয়েছে, তাহলেও যোগ করবে। অর্থাৎ সেম ধর্ম যদি দেখায়, সেম ক্যারেক্টার দেখালে বিয়োগ, বিপরীত ক্যারেক্টার দেখালে যোগ। দেখো লাভ লাভ বিয়োগ, ক্ষতি ক্ষতি বিয়োগ, লাভ ক্ষতি বিপরীত ক্যারেক্টার যোগ, ক্ষতি লাভ বিপরীত ক্যারেক্টার যোগ। এখানেও দেখো একবার লোকসানে বিক্রি করছে মানে ক্ষতি হচ্ছে, আর একবার লাভ হচ্ছে, তাহলে বিপরীত ধর্মী, তাই 20 আর 5 যোগ করে দাও 25%। তাহলে এই যে 25% তফাৎটা হলো, কেন হলো? কারণ 200 টাকা বাড়িয়ে দিয়েছি, তাহলে এখান থেকে একটা দ্রব্য এখানে গেছে 25%, আমার পার্সেন্টেজের তফাৎ হয়েছে 25 আর দামের তফাৎ হয়েছে 200, তাহলে অবশ্যই 25%-এর মানেই হচ্ছে 200। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সবসময় 100% বের করতে হবে, যে কোনো ক্ষেত্রে ক্রয় মূল্য সমগ্র যা কিছুই হোক সবসময় 100%, তার মানে আমাকে 100%-এর মানটা বের করতে হবে। তো দেখো 25 থেকে 100 আসতে হলে আমি কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে। ঠিক তেমনি 200-কেও 4 দিয়ে গুণ করে দাও, 800 টাকা, ফলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 800 টাকা। তাহলে দেখো এই অঙ্কটা মুখে মুখেও করতে পারি। কিভাবে? 20% লোকসান, তারপরে 5% লাভ, টোটাল পার্সেন্টেজের তফাৎ 25%, আর দামের তফাৎ হয়েছে 20 থেকে 5-এ যেতে 200, তাহলে 25% হচ্ছে 200। আমাকে বার করতে হবে ক্রয় মূল্য, মানে 100%। 25 থেকে 100 আসতে হলে 4 দিয়ে গুণ করতে হয়, ঠিক তেমনি 200-কেও 4 দিয়ে গুণ করে নেবো, 800, ফলে আমাদের উত্তর হয়ে যাবে 800। তার মানে অপশন বি হবে অঙ্কটার অ্যান্সার। ওকে, আশা করি সবাই ক্লিয়ারলি বুঝে গেছো। যদি বুঝেছো একটা ছোট্ট লাইক করে দেবে। চলো নেক্সট অঙ্কটায় আমরা আসছি। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা একজন ডিসঅনেস্ট ব্যবসায়ী, বিজনেসম্যান, তিনি কি করছেন? একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রি করার দাবি করেন, কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে তিনি 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বেচেন, তার লাভের শতকরা হার কত? লাভটা কোথায় আছে? লাভ দু জায়গায় হয়, এক হচ্ছে দামে লাভ হয় আর এক পরিমাণে লাভ হয়। লাভ কিন্তু আমরা দু রকম ভাবে করতে পারি, এক হচ্ছে দামে লাভ করতে পারি আর এক পরিমাণে লাভ করতে পারি। আমি 1 টাকায় 5টা কলা কিনে 1 টাকায় 4টা কলা বিক্রি করলাম, এখানেও লাভ হবে, আমি পরিমাণটা শুধু চেঞ্জ করে দিয়েছি। আবার 5টা কলা কিনেছি 1 টাকায়, 5টা কলা বিক্রি করছি 3 টাকায়, সেখানেও লাভ হবে। তার লাভ দু জায়গায় হয়, এক হচ্ছে আমার দামের তফাতে আর এক হচ্ছে পরিমাণের তফাতে। তো যাই হোক, ও কি করছে, ও অ্যাকচুয়ালি 900 গ্রাম দিচ্ছে, যে লোকটাকে দিচ্ছে সে 900 গ্রাম দিচ্ছে, কিন্তু বাটখারার প্রবলেমের জন্য লোকটা জানছে আমি 1 কেজি বা 1000 গ্রাম পাচ্ছি, তাহলে ও মাঝখান থেকে 100 গ্রামের তফাৎটা লুটে নিচ্ছে। বুঝতে পারলে? মানে ও দিচ্ছে কত? 900 গ্রাম। মানে এখানে যদি বলি আমি ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 900 গ্রাম, তুমি টাকাও ধরতে পারো অঙ্কের সুবিধার জন্য। 900 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য। আর বিক্রি করছে বা বিক্রয় মূল্য কত না 1000 টাকা, মানে সে নিজের থেকে খরচা করছে 900 গ্রাম, ওইটা তার ক্রয় মূল্য। কিন্তু লোকটা জানছে আমি 1000 গ্রাম নিচ্ছি, মানে বিক্রি করছে যখন তখন জানছে 1000 গ্রাম নিচ্ছি বা 1000 টাকা নিচ্ছি, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 100 টাকা, ঠিক, বা 100 গ্রাম যা বলবো। এবার লাভের শতকরা হার, আমরা জানি লাভের শতকরা হার বার করতে হলে কি করতে হয়? লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। লাভ এখানে হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য তো অবশ্যই 900, আর পার্সেন্টেজ করবার জন্য 100 দিয়ে গুণ, দুটো শূন্য কাটো, 100 বাই
9, 9 দিয়ে কাটো, 11 9 99 আর একে 100, 11 পূর্ণ 1/9%। তাহলে অপশন বি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। তোমরা ভাগ করে দেখে নিতে পারো যদি তোমাদের ক্যালকুলেশন দুর্বল হয়। 9 1 9 আবার 10, 9 1 9 আবার 10, তাহলে 11 পূর্ণ 1/9%। তাহলে অপশন বি হয়ে গেল আমাদের অঙ্কটা অ্যান্সার। ওকে, আশা করি সবার ক্লিয়ার। চলো একটা ছোট্ট লাইক করে দেবে। ঠিক, চলো নেক্সট অঙ্কটা দেখো। বলছে স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যেই যদি বিক্রি করি তাহলে 20% লাভ হবে। স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যে লাভ করলে 20% লাভ হবে। তো এখানে দেখো, এখানে কিচ্ছু করার দরকার নেই। এই যে 20% লাভ বলছে না, এটাকে জাস্ট ভেঙে দাও। তার মানে 20% মানে কি, আমরা জানি পার্সেন্টেজ চিহ্ন তুলতে হলে নিচে 100 আনতে হবে। তার মানে 20/100 মানে 20 একে 20, 20 5 100, 1/5। তাহলে অনুপাতটা হয়ে যাবে 1:5। বাস এটাই অ্যান্সার, লব আর হর। বলছে স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে আমার 20% লাভ হবে। তার মানে আমি যদি 5 লিটার স্পিরিট নিই আর 1 লিটার জল মিশিয়ে দিই, দিয়ে আমি যদি ক্রয় মূল্যে বেচি তাহলে আমার 20% লাভ হবে। তাহলে ধরো কোনো অঙ্কে বললো 30% লাভ, কি করবে, কিছুই করার দরকার নেই। 30%টাকে ভেঙে দাও, 30/100, অনুপাতটা হয়ে গেল 3:10। কোথাও দেখলে 40% লাভ হচ্ছে, ভেঙে দাও 40/100, 0 0 কাটো, 2 2 এ 4, 2 5 এ 10, অনুপাতটা হয়ে যাবে 2:5। তাহলে এখানে 1:5 মানে অপশন বি হবে অঙ্কটার অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝেছো। চলো তাহলে নেক্সট অঙ্কটাই যাই। পরের অঙ্কটা দেখো, খুব সুন্দর একটা অঙ্ক। বলছে 1/1000 ইন্টু 1/5 প্লাস 999 ইন্টু 495, সরি 494/495 ইন্টু 99 দিয়ে বলছে তার মান কত। দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি, আমি এটাকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি আগে। কত আছে, 1/1000, ওকে, 1/5 যোগ 999 পূর্ণ, ভালো করে দেখো 999 দিয়ে আমি 495 কে কাটতে পারি, 5 হবে না। দেখো 99 ইন্টু 5 কত হয়, 45 আর 5 হাতে 4, 45 আর 4 49, তাহলে 5 দিয়ে কাটলো হলো 5। তাহলে আলটিমেটলি হলো 1/1000। ভেতরটা যখন যোগ করবো এটাও 5 এটাও 5, লসাগু হলো 5, 5 একে 5, 1 একে 1, 5 একে 5, 1 একে 999। তাহলে হলো দেখো 1/1000 ইন্টু 1000/5, তাহলে 1000 গুলো কেটে গিয়ে কত থাকলো, 1/5, তাই না, 1/5। তাহলে আমাদের অঙ্কটার অ্যান্সার হবে, ওহো এখানটায় আমি একটা লিখতে ভুলেছি, 999 1/5, 1/5, 1/5ই হবে। ঠিক আছে, আর একবার দেখে নিন, এখানে অপশন গুলো কনফিউজ আছে, অপশন গুলো একটু চেক করার দরকার আছে মনে হয়, তবু আরেকবার দেখে নিন, কনফিউশন থাকার থেকে আরেকবার দেখে নেওয়া ভালো হবে। দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আলটিমেটলি 1/1000 ইন্টু 1/5 প্লাস এইটাকে আমি বলতে পারি 999 ইন্টু 495 যোগ 494 ডিভাইড বাই 495, তাই না, গুণ 99। আমি কি করলাম, একটু ভেঙে দিলাম, এইটা গুণ, আমরা জানি যে কোনো ভগ্নাংশে বার করতে হলে কি করি, হরের সঙ্গে পূর্ণ সংখ্যাটা গুণ আর উপরেরটা যোগ, সেটাই করেছি। কাটাকাটি করে এটা হচ্ছে 5, তাহলে হচ্ছে দেখো 1/1000 ইন্টু 1/5 প্লাস উপর হচ্ছে 999 ইন্টু 495 যোগ 494 ডিভাইড বাই 5। লসাগু করে যদি যোগ বিয়োগ করি 1/1000, এটা শর্টকাটও দেখাবো, 5 5 লসাগু হলো 5, উপর হলো 1 প্লাস 999 ইন্টু 495 প্লাস 494। এক কাজ করো, এই যে 495 এই দুটো যোগ করলে হবে 494 আর 1 495 হবে। তাহলে বাকি ক্যালকুলেশনটা দেখো 1/1000 ইন্টু 495 যোগ 999 ইন্টু 495/5। তাহলে এখানে হচ্ছে দেখো 1/1000 ইন্টু উপরে 495টা যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের কত পড়ে থাকবে, এটার জন্য থাকবে 1 আর এইটার জন্য থাকবে 999, যে দুটো যোগ করলে আমরা পাবো 1000 ডিভাইড বাই 5। কাটাকাটি করো, 1000 1000 কাটো, 5 দিয়ে কাটো, 5 9 45, 5 9 কত হলো 99। তাহলে অপশন এ হবে অঙ্কটার অ্যান্সার। কিন্তু এত কিছু করার দরকার নেই, আমি একটা সহজ উপায় বলে দিচ্ছি, তাতে তোমরা অঙ্কটা করতে পারবে।
ফলে এই অঙ্কটার উত্তর হলো 999। আমি একটু ব্রড পয়েন্ট অফ ভিউতে করে দেখালাম। এবারে দেখো এই সব অঙ্কের জন্য আমরা যখন শর্টকাট ট্রিক ইউজ করব তখন আমরা কি করব, খুব ভালো করে শুনে নাও। শর্টকাট ট্রিকটা কি, লক্ষ্য করে দেখবে যে এই 99 আর এইটা কেটে কি হচ্ছে, প্রথমে এটা চেক করবে। যেমন দেখো আমি 99 দিয়ে এটাকে যদি কাটি 5 হবে, যে 5টা এর সঙ্গে সমান, এটা থাকবেই, এটা থাকবে 5টা এর সঙ্গে সমান। এরপরে কি করবে, দেখো এখানে কত আছে 999, এটা এখানে কত আছে 999, ঠিক তো, আর এখানে কত আছে না 99, ঠিক কিনা। তাহলে দেখো এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে একটা 9-এর, 999 আর 99, কটা কটা 9-এর তফাৎ, একটা 9-এর তফাৎ, একটা 9 এখান থেকে কেটে দাও, বাস এইটি হয়ে গেল অ্যান্সার। ট্রিকটা বুঝলে, খুব সুন্দর ট্রিক এবং মুখোমুখি আমরা করতে পারবো। আবার আমি বলছি ভালো করে শুনে নাও, সেটা কি রকম, প্রথমে চেক করে একটা জিনিস দেখতে হবে, সেটা কি, যে এই যে 999 আছে, এইটা দিয়ে যদি আমি নিচটাকে কাটি কত পাবো 5, সেইটা এর সঙ্গে সমান কিনা, হ্যাঁ সমান, যদি হয় তাহলে আর কিছু করার দরকার নেই। এখানে কত আছে 999, এখানে কত দিয়ে গুণ ছিল 99, তাহলে এই দুটোর মধ্যে কয় অঙ্কের তফাৎ, এটা 3 অঙ্কের সংখ্যা, এটা 2 অঙ্কের সংখ্যা, তফাৎ হচ্ছে 1 অঙ্কের, একটা কেটে দাও 9, ব্যাস 99 হয়ে গেল, তাহলে আমাদের অঙ্কটার অ্যান্সার। আশা করি ট্রিকটা বেস্ট লেগেছে। তো চলো তাহলে পরের অঙ্কটাই আসবো, কিন্তু তার আগে একবার প্রত্যেকে জানিয়ে দেবে যে হ্যাঁ স্যার ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ না তখন, হ্যাঁ এখানে একটা কথা বলে নি, যদি এইটা সমান না হয় তখন ক্যালকুলেশন ছাড়া কোনো উপায় নেই, তখন ক্যালকুলেশন ছাড়া কোনো উপায়, তোমাকে সেটা দেবেও না, তোমাকে দেবে ওইটা যাতে সমান হয়, যাতে ক্যালকুলেশনটা তুমি স্পিডে করতে পারো, ট্রিকটা ইউজ করতে পারো। কিন্তু বাই চান্স যদি সমান না হয় তখন তোমাকে ওটা অ্যাড করে যোগ করেই দেখতে হবে, যার জন্য আমি লং মেথডটাকেও দেখিয়ে দিলাম। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্কটা তাহলে আসি। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলছে, একটা ছাত্রকে 3 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করতে বলা হলো, ভুলবশত সেই সংখ্যাটাকে 3 দ্বারা গুণ করায় উত্তরটা হচ্ছে 29.7। সঠিক উত্তরটা কি, এর জন্য একটা বেস্ট উপায় বলবো, বেস্ট উপায় বলবো, কিন্তু তার আগে অঙ্কটাকে একটু ব্রড পয়েন্টেও দেখে নেব, তারপর আমি একটা ট্রিক বলে দেবো, যার জন্য যে ট্রিকটা দিয়ে 5 সেকেন্ডে অঙ্কটা করতে পারবে। কিন্তু তার আগে অঙ্কটাকে একটু ব্রড পয়েন্টে দেখে নেবো। ধরে নাও কোনো একটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছিল, আমি সংখ্যাটা ধরে নিলাম এক্স, বুঝলে, তাকে 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছিল, ঠিক, এইটা অরিজিনালি বলেছে, কিন্তু ভুলবশত সেই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করে দিয়েছে, এক্স কে 3 দিয়ে গুণ করেছে, ঠিক, দিয়ে পরে উত্তর হয়েছে 29.7। তার মানে সে একটা সংখ্যা, তাকে 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, সে করেছে কি 3 দিয়ে গুণ করে দিয়েছে, ঠিক আছে, 3 দ্বারা গুণ করায় উত্তরটা হয়ে গেছে তার 29.7, ঠিক আছে। তাহলে অরিজিনাল অ্যান্সারটা কি হবে, তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি ভুল করে যেটা করেছো, ভুল করে যেটা করেছো আর ঠিক যেটা করা উচিত ছিল ওই দুটোকেই ভাগ করে দেবে। ফলে আমি যে উত্তরটা পেয়েছিলাম সেটা কত 29.7, আমি ভুল করে 3 দ্বারা গুণ করেছিলাম, সেটা দিয়ে তো ভাগ করবোই, আর আমাকে বলা হয়েছিল আবার 3 দিয়ে ভাগ করতে, সেটা দিয়েও ভাগ করে দেবো। ফলে ক্যালকুলেশন করো, দেখো 3 9 27, আবার 3 9 27, আবার 3 দিয়ে কাটো, 3 3 9, 3 3 9, ফলে 3.3 হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ফলে এই সব অঙ্কে প্রথমে কি করতে বলেছিল, দ্বিতীয়তে কি করতে হয়েছে বা কি করে ফেলেছে, এই সব করার কোনো প্রয়োজন হবে না। আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা অরিজিনালি যে যে সংখ্যাগুলোই দেবে সেইগুলো দিয়ে পর্যায়ক্রমে একে ততবারই ভাগ করে দিতে হবে। 29.4, 29.7, আমি এটা ভুল উত্তর পেয়েছি, দিয়ে এখানে দেখো দুটো 3 আছে, দুটো 3 দিয়ে ভাগ করে দাও, একবার আর একবার, দুটো 3 দিয়ে ভাগ মানে নিচে দুবার গুণ, দিয়ে একবার কাটো 9.9, আর একবার কাটো 3.3, ফলে অ্যান্সার হয়ে যাবে 3.3। এটা হচ্ছে আমাদের ট্রিকটা, প্রথমে আমি ট্রিকটা বললাম। এবার দেখো ক্যালকুলেটিভ ওয়েতে যদি আমি বলি সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স, তাকে একই একই আলাদা থাক একই থাক যাই থাক সবসময় ভাগেই করবে। ধরো সাপোজ যদি এটা 4 দ্বারা গুণ করে 5, 4 দ্বারা ভাগ করতে বলা হয়েছিল, তুমি 5 দিয়ে গুণ করেছো, তাহলে ওটাই করবে, 4 আর 5 দিয়ে ভাগ করবে। যেমন দেখো আমি একটা উপায় দেখাচ্ছি, এখানে বলছে 3 দ্বারা গুণ করা, আমি সংখ্যাটা ধরলাম এক্স, 3 দিয়ে গুণ করেছি, দিয়ে আমার উত্তর হয়েছে 29.7। তাহলে অ্যাকচুয়ালি সংখ্যাটা কত, 3 দিয়ে ভাগ করো 9.9, এটা হচ্ছে সংখ্যাটা, চাইছে সঠিক উত্তর, ঠিক, সঠিক উত্তরের জন্য কি করব, আমার সঠিক উত্তর পেতে হলে আমাকে কি করতে হতো, 3 দিয়ে ভাগ করতে হতো, ফলে 3.3। ফলে এই অঙ্কটাতে দুটো বিষয় থাকে,
এমন হতেই পারে যে স্যার এখানে দুটোই 3 আছে, যদি এমন না হতো, আরে না হলেও হতো, একটা 3 একটা 5 থাকলো, একটা 7 একটা 9 থাকলো, যাই থাক না তাতেও হবে, কিন্তু তোমার কাজ হচ্ছে দুবার ভাগ করে দেওয়া। তো দাঁড়াও, এখানে দুটো উত্তর চাই এই অঙ্কটাতে। এক বলে সংখ্যাটি কত, এমনটাও কখনো চায়, আর একবার বলে সঠিক উত্তরটি কত। উত্তর যেমন এই অঙ্কে চেয়েছে সঠিক উত্তরটি কত, দুটো চাই। যদি বলে সংখ্যাটি কত, তাহলে তুমি যে অ্যান্সারটা পেয়েছো, তুমি যে আলটিমেট অ্যান্সারটা পেয়েছো তাকে ভাগ করবে নিয়ারার সংখ্যাটা দিয়ে, ঠিক আছে, যদি সংখ্যাটা বলে। আর যদি বলে সঠিক উত্তরটি কত, তাহলে তুমি যে অ্যান্সারটা পেয়েছো তাকে নিয়ারার এবং দূরবর্তী দুটো দিয়েই ভাগ করবে, বুঝলে? তাহলে আমি কি বললাম, যদি শুধু সংখ্যাটা জানতে চায় তাহলে 29.7কে একবার 3 দিয়ে ভাগ করলেই উত্তর হবে 9.9। আর যদি বলে সঠিক উত্তরটা কত, তাহলে এই যে 29.7 পেয়েছিলেন তাকে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যাই থাক সে দুটো দিয়েই ভাগ করবে, ফলে 3.3 পাবে অ্যান্সার, অপশন বি। সবাই বুঝতে পেরেছো? আশা করি যদি বুঝতে পেরেছো তাহলে একটা ছোট্ট লাইক করবে। নেক্সট অঙ্কটা আমরা ঢুকে যাবো। চলো এখানে তাহলে আমি কিন্তু দুটো জিনিস বলে দিলাম, এই অঙ্কটা সাপেক্ষে একটা ছিল, দুটোই তোমাদেরকে বলে দিলাম। চলো পরের অঙ্কটা দেখো। বলছে একটা চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? সহজ। এখানে একটা জিনিস ভাববে যে ধরো একটা চৌবাচ্চার, আরেকবার পড়ছি শোনো, 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। 4/5 অংশ মানে কি? যদি গোটা চৌবাচ্চায় 5 লিটার জল ধরে তাহলে 4 লিটার জল ভর্তি হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই বাকি আছে 1 লিটার, মানে 1/5 বাকি আছে। দেখো এটা কিন্তু আমি বিয়োগ না করেই করলাম, একটা চৌবাচ্চার গোটা অংশটাকে 1 ধরা হয়, তার 4/5 পূর্ণ হয়ে গেছে, তাহলে কতটা খালি আছে এটা জানার জন্য আমরা সাধারণত বিয়োগ করি। 5 দিয়ে 5 মাইনাস 4, তাহলে এত করে 1/5 বার করি, কোনো দরকার নেই, তাৎক্ষণিক বুদ্ধি থেকেই বার করতে পারি। 4/5 অংশ পূর্ণ মানে 5 ভাগের মধ্যে 4 ভাগ পূর্ণ, তাহলে 1 ভাগ নিশ্চয়ই বাকি আছে, ব্যাস এটাই অঙ্ক। এরপর দেখো বলছে 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। 4/5 অংশ পূর্ণ ঐকিক নিয়ম লাগাবো, পূর্ণ হয় 1 মিনিটে। হ্যাঁ দেখছি, তাহলে দেখো এক অংশ পূর্ণ হয় 1/4/5 মিনিটে, তাহলে 1/5 অংশ পূর্ণ হয় 1/4/5 ইন্টু 1/5। তার মানে দেখো এই 5টা তো উপরে যাবে, তাহলে 5/4 ইন্টু 1/5, 5 5 কেটে গিয়ে 1/4 মিনিটে। এবার বলো 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 1/4 মিনিট মানে 1/4 ইন্টু 60 সেকেন্ড, 4 15 60, 15 সেকেন্ড হবে অঙ্কটার অ্যান্সার। ফলে আমাদের অপশন সি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। এর জন্য আরো একটা সহজ উপায় দেখাবো, এই এত কিছু করলাম, এটা না করে আমরা আরো সহজ উপায়ে করতে পারবো। কিভাবে দেখো, ভালো করে লক্ষ্য করো, আমি আর একটা ট্রিক বলে দিচ্ছি, এই ধরনের অঙ্ক সহজেও আরো সহজে করতে পারবে। এটা তো সহজ উপায় দেখালামই, এর থেকেও বেস্ট এবং সহজ উপায় দেখাবো। কিভাবে? 4/5 অংশ পূর্ণ হয়, তাহলে 5 ভাগের মধ্যে 4 ভাগ পূর্ণ, ফলে 5 ভাগের মধ্যে 1 ভাগ বাকি আছে। তুমি কি করবে, সেকেন্ড পার্টটাকে ফার্স্ট পার্ট দিয়ে ভাগ করবে, 1/5 কে ভাগ করো 4/5 দিয়ে, বা আমি বলতে পারি প্রথম পার্টটাকে গুণ করব দ্বিতীয় পার্টটাকে গুণ করব প্রথম পার্টের সঙ্গে, কিন্তু উল্টে। দ্বিতীয় পার্টটাকে 5 গুণ করব প্রথম পার্টটাকে উল্টে, 4/5 আছে উল্টে দাও 5/4, এটাই অ্যান্সার। এবার এখানে যেহেতু মিনিট মিনিট ইত্যাদি আছে তাহলে এটাই মিনিট, 5 5 কেটে দাও 1/4 মিনিট, কিন্তু উত্তরগুলো দেখো সেকেন্ডে আছে, তাই এটা আমাকে সেকেন্ডে করতে লাগবে, ফলে এটাকে 60 দিয়ে গুণ করে দেবো, কারণ 1 মিনিট মানে 60 সেকেন্ড, 4 15 60, ফলে 15 সেকেন্ড হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার, বুঝলে? ধরো এখানে যদি বলতো 3/5 অংশ পূর্ণ হয়, এই অঙ্কটাই 3/5, তাহলে দেখো 3/5 যদি পূর্ণ হয় 5 ভাগের মধ্যে 3 ভাগ পূর্ণ হয়ে গেছে, ফলে 5 ভাগের মধ্যে 2 ভাগ বাকি আছে। তাহলে কি করবে, এটা সেকেন্ড পার্ট 2/5, তার সাথে গুণ করে দেবো ফার্স্ট পার্ট কিন্তু উল্টে, তাহলে 5/3, তুই 5 গুলো কেটে দাও 2/3 মিনিটে। আর আমরা জানি 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 2/3 কে আমি যদি 60 দিয়ে গুণ করি সেকেন্ডে চলে আসবে, 3 20, 20 2 40 সেকেন্ড, ফলে অঙ্কটা তখন অ্যান্সার হয়ে যাবে 40 সেকেন্ড। দেখতে পাচ্ছ, তাহলে এই ট্রিকটা ইউজ করলে অঙ্কটা কিন্তু আরো সহজে হবে এবং সবচেয়ে বড় ব্যাপার মুখে মুখে হবে। আশা করি সবার ক্লিয়ার, তাহলে ধড়াধড় একটা লাইক হয়ে যাবে। চলো পরেরটাই আসি। নেক্সট অঙ্কটা দেখো, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক। বলছে এক্স একটা কাজ 20 দিনে এবং ওয়াই ওই কাজটাই 12 দিনে করতে পারে, ওয়াই ওই কাজটা একা 9 দিন করলো, বাকি কাজ দিনে করলো না, এখানে ভাষায় ভুল, দিন করলো,
বাকি কাজ এক্স একা কত দিনে শেষ করবে। সুন্দর অঙ্ক, কিন্তু সবচেয়ে সহজ অঙ্কও বটে। তাহলে আমরা জানি যে টাইম এন্ড ওয়ার্ক পাইপ এন্ড সিস্টেম একই প্রোগ্রেসে চলে, অর্থাৎ ওই দুটোর প্রসেস একই। টাইম এন্ড ওয়ার্ক যে শিখে গেছে সে পাইপ এন্ড সিস্টেমও করে দিতে পারবে, কারণ নিয়ম নিয়ম একই। তাহলে দেখো এখানে এক্স কত দিনে করছে, 20 দিনে। ওয়াই কত দিনে করছে, 12 দিনে। প্রথমে এই দুটো লসাউ করবো। বলো এই দুটো লসাউ কত হবে, 60। দেখে নাও, আমার কথা যদি বিশ্বাস না হচ্ছে, 2 দিয়ে কাটো 10, 2 দিয়ে কাটো 6, 2 দিয়ে 5, 2 দিয়ে 3, 2 দিয়ে 4, 5 এ 20, 20 3 এ 60। তাহলে দেখো 20 3 এ 60, 12 5 এ 60। এরপরে দেখো তার মানে কি, এক্স এক এক দিনে করে 3 ইউনিট, ওয়াই এক এক দিনে করে 5 ইউনিট। এক্স করে 3 ইউনিট, ওয়াই করে 5 ইউনিট। এবারে ওয়াই একা, আর যদি বলি মোট কাজ তাহলে 60 ইউনিট, ঠিক। এবারে ওয়াই 9 দিন ওই কাজটা করছে, মানে ওয়াই একা কতটা ইউনিট করেছে দেখে নাও। ওয়াই করে 5 ইউনিট করে, তাহলে 9 × 5 মানে 45 ইউনিটের কাজ আমার চুকে গেছে, ঠিক। মোট কাজ হচ্ছে 60 ইউনিট, তার মধ্যে ওয়াই একাই 45 ইউনিট ডান করে দিয়েছে, মানে 15 ইউনিট বাকি আছে। এই কাজটা করবে এরপরে এক্স। এক্স এক এক দিনে করে 3 ইউনিট, 15 ইউনিট করতে কতদিন সময় লাগবে, 15/3 মানে 5 দিন। ফলে আমাদের অপশন এ 5 দিন হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এই অঙ্কগুলো করার সময় কি করব, এক্স করে 20 দিনে, ওয়াই করে 12 দিনে, দুটো লসাগু 60 ইউনিট, মোট কাজ ভাগ করলে 3, ভাগ করলে 5। ফলে এই হচ্ছে ঘটনা। ওয়াই 5 দিন করেছে, ওয়াই একদিনে করে 5 ইউনিট, 9 দিন করেছে, তার 9 দিনে করবে 45 ইউনিট। ফলে 45 ইউনিট ওয়াই করে দিয়েছে, বাকি আছে আর 15 ইউনিট। এই 15 ইউনিট করবে এ, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, 5 দিন সময় লাগবে। ফলে অঙ্কটার অ্যান্সার হবে 5 ডেজ। নেক্সট, পরের অঙ্কটা দেখো, বলছে 12 জন শ্রমিক একটা কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়। 15 জন শ্রমিক ওই কাজটা সম্পূর্ণ করতে কত সময় নেবে? খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। কিন্তু এই অঙ্কগুলো করবার জন্য আমি তোমাদের MDT/W বলে একটা ফর্মুলা বলেছিলাম, সেই ফর্মুলাটা ইউজ করলে এই অঙ্কগুলো সহজে হবে। MDT/W আকার একই থাকে, কোথাও ম্যান জনসংখ্যা, ডি দিন সংখ্যা, টি ফর টাইম, ডাব্লিউ ফর ওয়ার্ক। 4টা রাশিও থাকতে পারে, কোথাও বা 3টে থাকবে, ঠিক আছে, কোথাও 3টে থাকবে, যেমন থাকবে। ধরো টি নেই, তখন MD/W ইউজ করবো। ধরো ডাব্লিউ নেই, তখন MT/W ইউজ করবো, যা থাকবে। কিন্তু দুটো দিক করবো, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এরকম করে। তো যাই হোক, এর জন্য এটাকে ইউজ করবো। এখানে কি আছে দেখো, শ্রমিক আছে আর ঘন্টা আছে, তার মানে MT/W। এটাকে দুটো লিখবো, M1T1/W1 একটা, আর একটা M2T2/W2। ফার্স্ট সাফিক্স সেকেন্ড সাফিক্স। এবারে একটা ছক করে নিচ্ছি, দেখো একদিকে M1T1W1 লিখবো, আর একদিকে M2T2W2 লিখবো। প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, 12 জন শ্রমিককে নিয়েছি, 4 ঘন্টা তারা কাজ করে একটা কাজ শেষ করে, আমি কাজটা ধরে নিচ্ছি 1 ইউনিট। পরবর্তী সময় 15 জন শ্রমিক হয়েছে, কতক্ষণ করে টাইম কাজ করবে যাতে ওই কাজটাই শেষ হয়। ফলে W2 ও 1, হ্যাঁ কিনা? কেন W2 1? কারণ সেই কাজটাই তো ভাই করছে। এবার বসিয়ে দাও, M1 12, T1 4, W1 1, M2 15, T2 জানি না, W2 এটা W2 1। এবারে এটিকে কাটাকাটি করতে হবে। তাহলে দেখো কাটাকাটি করলে কি হচ্ছে, এইখানটা আমরা যদি কাটি 3 দিয়ে, 3 5 এ 3 4 এ 16/5, 16/5 ঘন্টা, 16/5 ঘন্টা। 16/5 ঘন্টা মানে কি, 5 দিয়ে 16কে ভাগ করে দাও, 5 2 এ 10, 5 3 এ 15, আর 1 এ 16, 3 পূর্ণ 1 এর 5 ঘন্টা, 3 পূর্ণ 1 এর 5 ঘন্টা মানে 3 ঘন্টা পুরোপুরি, আর 1 এর 5 ঘন্টা। এই ভগ্নাংশের ঘন্টাটা আমরা মিনিটে করে নেবো। তাহলে 3 ঘন্টা যা আছে রইল, 1 এর 5 ঘন্টা মিনিটে করতে গেলে 60 দিয়ে গুণ করো 12, তাহলে হচ্ছে 3 ঘন্টা এবং 12 মিনিট। ফলে অপশন বি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। তাহলে দেখতে পেলে এই অঙ্কগুলোর জন্য আমরা M1T1/W1 সমান M2T2/W2 এই ফর্মটাকে ইউজ করব। এখানে T2 পেয়ে গেলাম, 3 পূর্ণ 1 এর 5, 3 ঘন্টা তো পূর্ণ আছে, ছেড়ে দাও, 1 এর 5 ঘন্টা। তাহলে এটাকে ভগ্নাংশ করে নাও, 1 এর 5 ঘন্টা, ঘন্টাকে মিনিটে করতে হলে আমরা কি করবো, 60 দিয়ে গুণ। ফলে এটা 60 দিয়ে গুণ করলে কাটাকাটি গিয়ে 12 মিনিট হচ্ছে। তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার হচ্ছে 3 ঘন্টা 12 মিনিট। সবার ক্লিয়ার? যদি ক্লিয়ার
তাহলে ছাটাক করে একটা লাইক হয়ে যাবে। চলো এবারে নেক্সট অঙ্কটা তাহলে আমরা চলে আসবো। প্রত্যেকে একটা ছোট্ট লাইক করবো। চলো নেক্সট অঙ্কটা আসবো। বলছে একজন মালিক 17,956টা গাছের চারা এমন ভাবে রোপণ করলো যাতে একটা শ্রেণীতে যতগুলো গাছ আছে ঠিক ততগুলোই শ্রেণী হোক। তাহলে বলো গাছের সংখ্যা কত? তাহলে এখানে মনে রাখবে যে কোনো অঙ্কে যতগুলো শ্রেণী ততগুলো গাছ, যতগুলো শ্রেণী ততগুলো গাছ এমনটা যদি দেখতে পাও এবং সেখান থেকে গাছের সংখ্যা জানতে চাইতে পারে, শ্রেণীর সংখ্যা জানতে চাইতে পারে, সেখানে আমরা কি করব? সবসময় বর্গমূল ইউজ করব। সবসময় আমরা কি করব? বর্গমূল ইউজ করব। ফলে এই যে সংখ্যাটা আছে তার বর্গমূল করব। বর্গমূল করার একটা ট্রিক আমরা জানি, কিন্তু সেটা এখন শেখানো যাবে না কারণ ওটাই একটা ক্লাস। ফলে আমরা নর্মাল ওয়েতেই করছি। 117,956 যখন আমরা বর্গমূল করি আমাদের নিয়ম কি? জোড় জোড় আকারে তুলে নেওয়া। 5 6 একসাথে, 7 9 একসাথে, 1 আলাদা, 1 1 কে 1। এবার নামবে যখন তখন 79 জোড়াতে নামবে, একা একা নামবে না। 1 এর ডবল 2, তাহলে এর কাছাকাছি যাবে এমন একটা সংখ্যা নাও। যদি আমরা 3 নিই তাহলে এটা 23 হয়ে যাবে, তাকে আবার 3 দিয়ে গুণ করতে হয় 69। 4 নিলে 24 4 96 হয়ে যাবে, 3 নাও। তাহলে এখানেও 3 নাও, এখানেও 3 নাও, 69 হলো। 23 3 69 হলো 10। দিয়ে আবার 5 6 কে নামিয়ে দাও। এখানে 13 ডবল নাও 26, 13 ডবল নাও 26। এবার দেখো শেষে 6 আসবে। যদি আমি 6 নিই তাহলে 26 6 আবার 6 দেখো কত আসে, অনেক বেশি হয়ে যাবে। 6 2 12 তো দেখতে পেয়েছে 1200 বেশি হয়ে যাবে, এখানে 1000 আছে। তাহলে 4 নাও, 2 6 4 তার সঙ্গে 4 নাও, 4 4 16 6 হাতে 1, 4 6 24 25 এর 5 হাতে রইল 2, 4 2 8 আর 2 10 হলো। তাহলে কত নিলাম? 4। এখানেও 4 হলো 1056 মিলে গেছে কততে? 134। ফলে আমাদের উত্তর হয়ে যাবে 134 মানে অপশন বি। ঠিক আছে, ফলে আমাদের অঙ্কের অ্যান্সার হবে 134। এইসব অঙ্কে কি করব? আমরা সবসময় বর্গমূল ইউজ করব। যতগুলি সারি ততগুলি চারা, যতগুলি সারি ততগুলি মানে তত পয়সা, যতজন ছাত্র তত পয়সা। বন্যাত্রাণ তহবিল দিয়ে এই অঙ্কটা দেয়, মালিক গাছের উপরে বেশ করে এই অঙ্কটা দেয়, ইত্যাদি ইত্যাদি। নেক্সট অঙ্কটায় আসবো। পরের অঙ্কটা দেখো। বলছে এক ব্যক্তি মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে, 1/4 অংশ বার্ষিক 8% হারে, বাকি অংশ 10% হারে বিনিয়োগ করলো। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয়, বলো তার মূলধন কত? অঙ্কটা একটু ভালো করে পড়ো, টেক এ টাইম, 5-10 সেকেন্ড টাইম নাও, অঙ্কটা একটু ভালো করে পড়ো। আশা করি সবার পড়া হয়েছে। তো বলছে কোনো একটা মূলধন ছিল, মূলধন ছিল। দেখো তো প্রত্যেকটা ভগ্নাংশের নিচে কত আছে? 3, এখানে হরটা হচ্ছে 4, আর তারপরে বাকি অংশ ইত্যাদি। তো বলো তো 3 আর 4 এর লসাগু কত? 12। তাহলে আমি ধরে নিলাম তার মূলধনটা হচ্ছে 12 রেশিও। মূলধন কত? 12 রেশিও। বুঝলে? এটা করার পিছনে কারণ আছে। আমরা অন্যভাবে এক অংশ ধরেও করতে পারি, তাতে অনেক ভগ্নাংশ আসবে। যাই হোক, তাহলে সে 3টে পার্টে টাকাটা ভাগ করছে, মোট হচ্ছে 12 ভাগ। তার মধ্যে 1/3 অংশ, তাহলে 12 ভাগের মধ্যে 1/3 মানে কত? 3 4 একটা 4 রেশিও। তারপরে দেখো 1/4 অংশ, তাহলে 12 রেশিওর মধ্যে 1/4 মানে 3 রেশিও। এবং বাদ বাকি তাহলে দেখো 4 রেশিও হয়েছে, 3 রেশিও হয়েছে, মানে 7 রেশিও হলো। টোটাল 12 রেশিও, তাহলে অন্য অংশটা হচ্ছে 5 রেশিও। দশাংশ শেষ। এইটা দিচ্ছে 7% হারে, পরেরটা দিচ্ছে 8% হারে, তারপরেরটা দিচ্ছে 10%। ছেড়ে গুণ করো, 7 4 28 আর পার্সেন্ট বা 28%ই ধরো, আর মান না ধরলেও। তারপরে 8 3 24%, 5 10 50%। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তার আলটিমেটলি সুদ। এই হচ্ছে তার সুদ। তাহলে মোট সুদ যদি বলি আমি কত, এগুলো যোগ করো তো। 50 এখান থেকে 52 হচ্ছে, এই দুটো যোগ করলে 52 মানে 102%, 102%, তাই না? তাহলে এবার যোগ করো 28 24 52,
52 আর 50 102%, এই যে 102% সুদটা সেটাই হচ্ছে 561 টাকা। অঙ্কে বলেছে তার মূলধন কত, মূলধন সবসময় 100%, ঠিক কিনা, মূলধন 100%। কিন্তু এখানে আমি যদি আরটা নিতাম তাহলে এগুলো আর গুলো একটা করে করে দাও, আর আর আর, এখানে একটা আর, এখানে একটা আর, ঠিক আছে। আর যাই হোক, এইটা হচ্ছে আমাদের অংশ। তাহলে আর এর মানটা এখান থেকে কত বেরোবে, 561/102%। পার্সেন্টেজ চিহ্ন তুললে আমরা কি করি, উপরে 100 আনবো, যেহেতু নিচে পার্সেন্টেজ আছে। তাহলে এইটা হচ্ছে আর। বেশ, মূলধন হচ্ছে 12 আর, তাহলে একে 12 দিয়ে গুণ করে দাও। তাহলে 12 আর কত হবে না, 12 ইন্টু 561/102 ইন্টু 100, এটা আমাদের কাজ। কাটো তো 2 দিয়ে, 51, 2 দিয়ে কাটো 6, এটা 51, 1 কে 51, 51 11, 11 6 66 ইন্টু 100, 6600 টাকা। তাহলে আমাদের কত হলো, 6600 টাকা, অপশন এ হয়ে যাচ্ছে অঙ্কটার অ্যান্সার। ওকে, এবার এটা কি হলো, এটা একটা লাভ হলো যে আমাকে ওই ভগ্নাংশের বিয়োগ ফিয়োগ ইত্যাদিকে আমি অ্যাভয়েড করতে পারলাম। তাহলে দেখো, এই অঙ্কটা আমি তোমাদের বোঝানোর জন্য এত কিছু ক্যালকুলেশন দেখালাম, কিন্তু এটা তোমরা মেন্টালি করতে পারবে যদি বিষয়টাকে ভালোভাবে অনুভব করতে পারো। কিভাবে ভালোভাবে অনুভব করবো, দেখো প্রথমে আমরা কি করব, দেখবো এই যে নিচে 3 আর এটা হচ্ছে 4, লসাগু কত 12, তাহলে আমি ধরে নেবো টোটাল 12 রয়েছে, তার মধ্যে 1/3, এটা মনে মনেই করতে পারবো, 12 এর 1/3 মানে হচ্ছে 4। আচ্ছা, 12 এর 1/4 মানে 3, 4 3 12, তাহলে 4 আর 3 7 হলো, বাকি রইলো 5। এইটা দিচ্ছে 7%, এইটা দিচ্ছে 8%, এটা দিচ্ছে 10%। ঝাড়াট করে গুণ করবো, 28, 24 আর এটা 50%, মানে 102 আর পার্সেন্ট, সেইটা 561, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি বলি আটটা কত রে ভাই, তাহলে তুমি বলবে স্যার 561/102%, পার্সেন্ট মানে উপরে 100 করে দেবো। এবার আমাকে টোটাল তো 12 আর, তাহলে আমাকে 12 আর বার করতে হবে বলে এখানে 12 দিব, এক লাইনেই হবে। কাটবো 2 দিয়ে 51, 2 দিয়ে 6, 51 দিয়ে 11, 11 6 66, ডবল জিরো, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। এখন মেন্টাল ক্যালকুলেশনে এই অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। চলো নেক্সট অঙ্কটা আসবো। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা টাইম ডিস্টেন্স স্পিডের উপরে। এখানে বলেছে একটা ট্রেন বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে 6 ঘন্টায়, অপর একটা ট্রেন হাওড়া থেকে বর্ধমান উল্টো পথে বর্ধমান যাচ্ছে 4 ঘন্টা। দুটো ট্রেন সকাল 7টায় দুটো স্টেশন থেকে পরস্পরের মুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে। খুব সুন্দর অঙ্ক, অঙ্কটা একবার পড়ে নাও, প্রত্যেকে একবার অঙ্কটা মনে মনে পড়ে নাও। দেখো, এই অঙ্কগুলো যখন করবো আগে ব্রড পয়েন্ট অফ ভিউটা দেখে নাও। ধরো এই হচ্ছে বর্ধমান, এই হচ্ছে হাওড়া, একটা ট্রেন 6 ঘন্টায় যায় আর একটা ট্রেন 4 ঘন্টায় যায়। আমি ধরে নিচ্ছি মাঝের দূরত্বটা 24। কি করে করলেন স্যার 24? আরে ভাই এই দুটো গুণ করে দিচ্ছি, আর কিছুই করি। তুমি লসাগু করে 12ও নিতে পারো, কিছুই সে হয়। এবারে দেখো বি ট্রেনটা এই 24 কিলোমিটার যাচ্ছে 6 ঘন্টায়, তাহলে ওর বেগ নিশ্চয়ই 4 কিলোমিটার/আওয়ার। আবার হাওড়া থেকে যেটা আসছে সে 4 ঘন্টায় ঢুকে যাচ্ছে, তাহলে এর বেগ 6 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার? এরপরে বিষয়টা কি, এরপরে বিষয়টা হচ্ছে বি, মানে এই দিক থেকে এদিকে যাচ্ছে 4, ওই দিক থেকে এদিকে আসছে 6, তাহলে আমি যদি বলি আপেক্ষিক বেগ কত, আমরা জানি আপেক্ষিক বেগ যোগ হয়, যেহেতু বিপরীতমুখী তাহলে 10 কিলোমিটার/আওয়ার, 10 কিলোমিটার/আওয়ার বেগে আসছে। তাতে আমাকে 24 কিলোমিটার রান করতে হবে, তাহলে তার জন্য সময় লাগবে 24/10, 5 12, তাহলে হচ্ছে 12/5 ঘন্টা। ক্লিয়ার? 12/5 ঘন্টা মানে 5 2 10, 2 5 ঘন্টা, ঠিক না? 2 পূর্ণ 2 5 মানে 2 ঘন্টা পুরোপুরি, প্লাস 2 5 ঘন্টা মানে এটাকে মিনিটে করে নাও, 60 দিয়ে গুণ করো, 5 6 5 12 24, 24 AM। আর কিছুই করার দরকার নেই, 24 শুধু এখানে আছে, এটাই উত্তর। তবু দেখে নাও 2 ঘন্টা 24 মিনিট লাগবে। 2 ঘন্টা 24 মিনিট পরে তারা মিলিত হবে। শুরু করেছিল 7টায়, 7টার পর থেকে 2 ঘন্টা 24 মিনিট মানে 9টা 24-এ তারা মিলিত হবে। তাহলে অপশন সি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। বোঝা গেছে? অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি।
ও স্যার আপনি তো করলেন, এতে কি সহজ নিয়ম নেই? ভাই আছে, টেনশন নিও না। মিটিং পয়েন্ট বার করার জন্য এক লাইনও লাগবে না। কি করে? শুধু একটা ফরম্যাট মাথায় রাখবে। মিটিং পয়েন্ট বার করতে একটি ফর্মুলা কাজে লাগবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে এরকম, ভালো করে দেখো, S1 S2 বাই S1 প্লাস S2। এইটা হচ্ছে মিটিং টাইম, যে কোনো দুজন দুদিক থেকে আসছে, এটা মিড টাইম সবসময়। ঠিক আছে, তাহলে S1 S2 কত? S1 6, S2 হচ্ছে 4। তাহলে করো 6 গুণ 4 বাই 6 যোগ 4, এটা মিটিং টাইম হয়ে গেল উত্তর। তাহলে একটা হচ্ছে 24 আর একটা 10, কাটাকাটি করলে হচ্ছে 12/5, তার মানে 2 পূর্ণ 2 এর 5 আওয়ার, মানে 2 ঘন্টা। আর 2 এর 5 আওয়ার মানে ইন্টু 60, 24 মিনিট। তাহলে 2 ঘন্টা 24 মিনিট। যখনই তারা বেরিয়েছে তার 2 ঘন্টা 24 মিনিট পরে জয়েন হবে। 7টায় যাত্রা শুরু করেছে, তারপরে 2 ঘন্টা 24 মিনিট পরে তারা জয়েন হবে। তাহলে 9:24 AM তারা মিট করবে। তাহলে অপশন সি হবে অঙ্কটার অ্যান্সার। দেখো সবার যদি ক্লিয়ার হয়েছে, ছোট্ট একটা লাইক হবে। প্রত্যেকে জানিয়ে দাও ক্লিয়ার হয়েছে কিনা। চলো নেক্সট অঙ্কটা আসবো। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলেছে অজয় বয়সে বিজয়ের থেকে অনেক ছোট এবং তরুণের থেকে অনেক বড়। যদি বিজয় এবং তরুণের বয়সের যোগফল 48 বছর হয়, তাহলে অজয়ের বয়স কত? অঙ্কটা ভালো করে পড়ো। অজয় বয়সে বিজয়ের থেকে অনেক ছোট এবং তরুণের থেকে বড়, মানে অজয় মাঝামাঝি আছে আর কি। তাহলে 3 ব্যক্তি, অজয়, বিজয়, তরুণ। তাহলে দেখো অজয়, বিজয় আর তরুণ, 3 জন আছে। বলছে অজয় বিজয়ের থেকে অনেক ছোট। অজয়, অজয় আবার তরুণের থেকে বয়সে বড়। ঠিক আছে, যদি বিজয় ও তরুণ, বিজয় এবং তরুণের বয়স 48, বয়সের যোগফল 48 বছর। ঠিক আছে, তাহলে অজয়ের বয়স কত? অজয়ের বয়স কত বলো? বলতে পারবে? মানেটা বুঝলে? আবার বলছি, বিজয় আছে, অজয় আছে আর তরুণ আছে। ক্লিয়ার? এবারে কি বলেছে, বিজয় আর তরুণ এদের দুজনের টোটাল বয়স হচ্ছে 48। ঠিক আছে, তার মানে হচ্ছে অজয়ের বয়সটাকে এমন করতে হবে যাতে অজয় থেকে বিজয়ের বয়সের তফাৎ যা হবে, অজয় থেকে তরুণেরও বয়স তফাৎ তাই হবে। বুঝলে? মানে যাতে টোটাল তফাৎটা 48 হয়, টোটাল তফাৎটা 48 হয়। একটু ভেবে দেখো। বলো কি হবে? দেখো যদি আমি 23 বছর নিই, ধরো অজয়ের বয়স 23 বছর, এখানে একটা ডাটা মিসিং আছে, আছে না? বিজয় ও তরুণের বয়সের যোগফল 48, তাহলে অজয়ের বয়স কত? এখানে যত ছোট তত বড় এমনটা বলেন, বুঝতে পেরেছো? ফলে কিন্তু এখানে বলেছে অনেক ছোট তরুণের থেকে বয়সে বড়, ফলে এটা করা যাবে না। কেন? অনেক ছোট বলেছে। যদি এখানে বলতো যত ছোট তরুণ আবার বিজয়ের থেকে তত বড়, তখন অঙ্কটা করা যাবে। কিন্তু এখানে ওই তফাৎটা সেম নয়। তখন যদি করা যেত তাহলে কি করতাম? তাহলে এখানে অজয়ের বয়স যা হবে, এখান থেকে অজয়ের থেকে এই দ্বিভাংশটাও তাই হবে, এটাও তাই হবে। এটাও ধরো এক্স আর এটাও এক্স, তাহলে তো 2x তফাৎটা হতো, আর সেটাই 48, তাহলে এক্স হবে 24। তার মানে এখানে যদি অজয়েরটা 24 নিই, তাহলে 24 থেকে বিজয়ের যা হবে 24 থেকে তরুণেরও তাই হবে। তাহলে এক্ষেত্রে 24 হতো যদি এখানে যত ছোট তত বড় বলতো। তাই বলতে চেয়েছে, ভাষাটা একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে আমরা 24 করবো অ্যান্সার। নেক্সট, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা বলছে এক্স এর মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%।
বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে, তারপর বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিম, এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার আর জামা কাপড়। আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড়ে ব্যয়? খুব সুন্দর, ট্রিটমেন্টাস অঙ্ক। 1 মিনিট তোমাদের সবাইকে সময় দেবো। ওকে, তাহলে কি বলেছে বলো? বলছে এক্স এর মাসিক আয় 25,000 টাকা। তাহলে সে যে আয় করে, তার সম্পত্তি, তার টোটাল মিলে সবসময় 100% ধরা হয়। ঠিক আছে, 100% ধরা হয়। ক্লিয়ার? সে শিক্ষা খাতে ব্যয় করে দিচ্ছে 10%। শিক্ষা খাতে ব্যয় করছে বাকি আয়ের। আচ্ছা, বাকি আয় কত বলো তো? 100 থেকে 10 চলে গেছে, তাহলে বাকি আয় 90%। তার 20% মানে 20/100 মানে 18%। 18% ব্যয় করছে গৃহ খাতে। এইটা ব্যয় করছে গৃহ খাতে। বুঝতে পারলে? আমি আবার বলছি, দেখো, টোটাল আয় 100%, তার মধ্যে শিক্ষা খাতে ব্যবহার করছে 10%, তাহলে বাকি আর কত রইল? 90%। সেই 90%-এর 20% গৃহ খাতে। তারপর বাকি আয়ের, এবার বাকি আয় কত বলো? টোটাল তো 100% ছিল, তার মধ্যে শিক্ষা খাতে গেল 10, গৃহ খাতে গেল 18। ঠিক আছে, তাহলে দুটো বিয়োগ করলে কত হবে? 100 বিয়োগ 28%, 2 হলো 30, 72%। এই 72%-এ 15% সঞ্চয় করছে। 15% মানে 15/100, 5 দিনে 5 20, 2 10, 2 36, তারপর 36 × 3 108, তাই তো? 18 8 18 1 9 10 বাই 10, 10.8%। তাহলে এখানে কি বলেছে? সঞ্চয়। সঞ্চয় হচ্ছে 10.8%। ঠিক আছে, বাকি আয়ের 15% সঞ্চয় হবে। অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার আর জামা কাপড়। তাহলে খাবার আর জামা কাপড়ে বাকি আর কত রইল? এবার সেটাই হচ্ছে খাবার আর জামা কাপড় মিলিয়ে। তো বলো, টোটাল তো 100% ছিল, তার মধ্যে শিক্ষা খাতে 10%, গৃহ খাতে 18%, সঞ্চয় করছে 10.8%। এগুলো সব বিয়োগ। এইটা বিয়োগ করলে তো 72 হবে। 72 থেকে 10.8 বাদ দিয়ে দাও। 72 থেকে 10 বাদ দিলে 62, 62 থেকে 0.8 বাদ দাও, 61.2%। তাহলে অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি। বুঝলে? আদৌ আবার একবার বিষয়টা বলে নি, ভালো করে শোনো। এক মিনিট। এখানে টোটাল ব্যয়, টোটাল ব্যয় এখানে দেখো আলটিমেটলি কিন্তু 25,000 টাকাটা কোনো কাজেই লাগছে না। আমাকে সব পার্সেন্টেজে বলে পার্সেন্টেজে অ্যান্সার করতে, টোটাল আয় 100%। ঠিক আছে, তার মধ্যে শিক্ষা খাতে দিল 10%, বাকি বাকি তো 90%। 90%-এর মধ্যে 20% গৃহ খাতে, তাহলে 90-20%, 90-20% কত হবে? 18। দেখে নাও, 90-20%, 18 গৃহ খাতে। বাকি এবার বল, 100-র মধ্যে 10 শিক্ষা, গৃহতে 18 গেছে, আর রইল 72। সেই 72-এর 15% সেভ করছে। একটা শূন্য কাটো, মানে 10 2 দিয়ে কাটো, সরি 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটো 20, 2 দিয়ে কাটো 10, 2 দিয়ে কাটো 36। আরো যেত, কিন্তু আমি কাটলাম না কেন জানো? তার নিচে 10 থাকলে দশমিক করতে সুবিধা হবে। এই দুটো গুণ করলে 108, তাকে 10 দিয়ে ভাগ করলে 10.8। এইটা হচ্ছে সঞ্চয়। তাহলে এবারে বাকি যেটা আছে, যাই আছে সেটা খাবার আর জামা কাপড়। তাহলে বলো, টোটাল তো 100%, তার মধ্যে শিক্ষাতে গেল 10, গৃহতে গেল 18, সঞ্চয় হলো 10.8, বাদ বাকি কত রইল? 61.2%। তাহলে এটা হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার অপশন বি। আশা করি সবাই বুঝতে পেরেছো। টাইম ইজ আপ। তো চলো, আজকের মতো ক্লাসটা শেষ করলাম। আজকে 25টা টার্গেট দিয়ে বসেছিলাম, 15টা হলো। পরের ক্লাসে আমরা বাকি 10টা করবো। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। চলো, তাহলে আজকের মতো টাটা।